সাহিত্য সমাহার বাংলা গল্পের ঠেক। নমস্কার। সাহিত্য সমাহারে আপনারা শুনছিলেন ভয়ের ছয়লাপ। আজ ভয়ের ছয়লাপ সিরিজের অন্তিম গল্প, লেখক জয়দীপ চক্রবর্তীর কলমে আগুন খাকি। লেখক জয়দীপ চক্রবর্তী, জন্ম 1974 সালের 18 জানুয়ারি দক্ষিণ 24 পরগনা জেলার রামনগর গ্রামে। শিক্ষাজীবনে তিনি ইংরেজি ভাষা ও সাহিত্যে যথাক্রমে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি পেশাগতভাবে শিক্ষকতার সঙ্গে যুক্ত। তার সাহিত্যিক প্রতিভার স্বীকৃতিস্বরূপ তিনি কবিতা পাক্ষিক সম্মান ও দেবযান সম্মানের মতো একাধিক সম্মাননা পেয়েছেন। শিশু কিশোর সাহিত্য থেকে শুরু করে বিভিন্ন ধারার লেখালেখিতে তাঁর নিজস্বতার স্বাক্ষর রেখেছেন তিনি। উল্লেখযোগ্য প্রকাশিত গ্রন্থগুলির মধ্যে রয়েছে পরিদাদুর অ্যাডভেঞ্চার, অশরীরী প্রহরী, তুমি আছো আমি আছি এবং মন তোর তন্তর ইত্যাদি। আমাদের আজকের গল্প আগুন খাকি আমরা নিয়েছি দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত প্রথম রিপু এই বইটি থেকে। শুরু হচ্ছে ভয়ের ছয়লাপ সিরিজের অন্তিম গল্প, জয়দীপ চক্রবর্তীর কলমে আগুন খাকি। এই তুমি একটা কাজ করো, তুমি গাছতলাতে দাঁড়াও, বুঝলে? আমি যাই, আমি কি বংশীদার দোকান থেকে যতীনদাকে গিয়ে ডেকে আনি। হ্যাঁ, দেরি করো না জানো। আরে বাবা, আরে যাবো আর আসবো, তুমি এখানে থেকো, কিন্তু যেও না এখান থেকে কোথাও। মেলার মাঠ থেকে খানিক তফাতে ঝাঁকড়া পাকুড় গাছটার তলায় স্ত্রী সোনালীকে দাঁড় করিয়ে রেখে যতীনদাকে চায়ের দোকান থেকে ডেকে আনতে গেল গুরুপদ। যতীনদা তেমনটাই বলে রেখেছে তাকে। গুরুপদ চোখের আড়াল হতেই বুকের নিচে একটু ভয় ভয় ভাব এলো সোনালীর। বাড়ির বাইরে বেরিয়ে এই প্রথম একা একা কাজে যাওয়ার বন্দোবস্ত হচ্ছে আজ তার জন্য। কাজটা ধরে তো ফেললাম ঝোঁকের মাথায়, কিন্তু এবার ভয় হচ্ছে। অবশ্য আর কোনো উপায়ও তো ছিল না সামনে। সংসারে মার খেতে খেতে মানুষের পিঠ যখন দেওয়ালে ঠেকে যায়, সামনে একটা খড়কুটো পেলেও সে চেষ্টা করে তাই আঁকড়ে ধরে নতুন করে বেঁচে ওঠার। কি যে এক সর্বনাশা রোগ এলো পৃথিবীতে। মানুষের জীবন যত না নিল, তার চেয়ে বেশি নিল গরিব মানুষের কাজ। মারণ রোগটা আসার আগে গুরুপদ কলকাতায় একটা প্রেসে কাজ করত। ভোরবেলায় বাড়ি থেকে বেরিয়ে 6টা-8-এর আপ লক্ষ্মীকান্তপুর লোকাল ধরত জয়নগর স্টেশন থেকে। তারপর শিয়ালদায় নেমে হাঁটা পথ। সোনালীকে উঠতে হতো কাক ভোরে। উনুন ধরিয়ে ওই অত সকালেই এক মুঠো ফুটিয়ে দিতে হতো গুরুপদকে। আরে সোনালি, তোমাকে এই সকালবেলা উঠে ভাত চাপানোর কেন হাঙ্গামা করো বলো তো? এত সকালে কি ভালো করে খাওয়া যায়? আর তাছাড়া দুজনের তো মাত্র পেট। এই সকাল সকাল রান্না করে ভাত তুমি সেই কখন বেলায় খাবে? ওই ভাতগুলো তো শুকিয়ে চাল হয়ে যাবে। তার চেয়ে রাত্রিবেলা এক মুঠো বেশি নিয়ে ওটা জল দিয়ে ভিজিয়ে রেখে দিলেই তো পারো, সকালবেলা যাওয়ার সময় খেয়ে বেরিয়ে যাবো। মরুন, কথা শোনো একবার। তিনি সারাদিনের মতন বেরোবেন বাড়ি থেকে, তার আগে নাকি আগের রাতের বাসি জল দেওয়া ভাত মুখে তুলবেন। কেন, আমি কি মরে গেছি? আর তুমি এই সমস্ত মরাটরের কথা কেন বলো বলো তো? সকালবেলা ঘুম থেকে উঠে উনুন ধরানো, রান্না চাপানো, একটা শরীর বলে তো জিনিস আছে, নিজের শরীরটার একটু খেয়াল রাখবে না নাকি? আদিক্ষেতে করো না তো বাবু। শরীরটাকে কি সাজিয়ে গুছিয়ে তাকে তুলে রাখবো? তা রাখলেই তো হয়। আমি রাত্রে এসে তাক থেকে পেরে একটু যত্ন আত্তি করবো প্রাণ মুড়ে। খুব শখ না? সোনালীর ফর্সা মুখে লালচে আভা খেলে যেত। গুরুপদর প্রেসের কাজে খুব যে রোজগার হতো তা নয়, কিন্তু কোনো ক্রমে খুঁড়িয়ে খুঁড়িয়ে এই ফুটোফাটা সংসারটা চলে যেত। আর সুখ ছিল। সোনালী বোঝে তার মরদটা মানুষ বড় ভালো, আর তাকে ভালোবাসে লোকটা পাগলের মতো। সোনালী ভাবে, মেয়ে মানুষের এর চেয়ে বেশি আর কি চাই? গুরুপদর বেরোনোর সময় টিফিন কৌটো আর জলের বোতলে গিয়ে দিত সোনালী। সময় করে কাজের ফাঁকে খেয়ে নিও কিন্তু। কি দিলে গো আজ? চাল ভেজেছিলুম কাল, তাই 1 কৌটো দিয়ে দিলুম। সঙ্গে আলাদা একটা পাত্রে শশা দিয়েছি,
আমাদের ক্ষেতের। তোমার বড্ড বেশি পরিশ্রম হয় সোনালি, সারাটা দিন। ছাই হয়। তুমি বেরিয়ে গেলে কি বা কাজ আছে আমার? একটা ছেলে পুলে হলে তাও কথা ছিল, তার পিছনে খানিক সময় যেত। গুরুপদ মুখ নিচু করত। সোনালির সঙ্গে তার বিয়ে হয়েছে বছর 2 হলো। বিয়ের মাস 3 পর থেকেই সোনালি বলে চলেছে, এই শোনো না, এবার একটা বাচ্চা কাচ্চার চেষ্টা করি চলো। আরে এত তাড়াহুড়োর কি আছে বলো তো? 2-4টে বছর একটুখানি ঝাড়া হাত পায়ে থাকি, যৌবনটা একটুখানি উপভোগ করি। ও আবার কি অসভ্যের মতন কথা? আমি কি তোমার বাঁধা মেয়ে মানুষ নাকি যে আমার শরীর নিয়ে উপভোগ করবে? বিয়ে করা তো ছেলেপুলে জন্ম দেওয়ার জন্যই। এইসব শিখেলে কথা তুমি কোত্থেকে শিখলে বলো তো? সোনালির সঙ্গে তার বয়সের তফাৎটা একটু বেশি। এই শ্রাবণে সে 30-এ পড়েছে, আর সোনালি সেখানে 18 পেরিয়ে 19। গুরুপদর মনে পড়ে যাচ্ছিল বিয়ের সময় ওদের বাড়ি থেকে পই পই করে বলে দিয়েছিল, কেউ যদি মেয়ের বয়স জিজ্ঞাসা করে তাহলে যেন অন্তত 18 বছর বলে সে, তার কম বলে ফেললেই নাকি বিপদ। যদিও অত শত বুঝত না গুরুপদ। কম বয়সে বাপ মা মরলে পেটের চিন্তা ছাড়া অন্য বিষয়ে খুব বেশি মাথা ঘামানো যায় না। শেষে কার্তিক জেঠু একদিন গম্ভীর মুখে বলেছিলেন, আরে ব্যাপারটা বুঝলি না? আগে মা, আরে 18 বছরের কম বয়সী মেয়েকে বিয়ে করেছিস জানলে পুলিশ এসে তোকে তুলে নিয়ে যাবে হাতের ছাড়া। তখন ব্যাপারটা মাথায় ঢুকেছিল গুরুপদর। মনেও পড়ল সন্ধ্যের সময় গলির মাথায় পানের দোকানে নগেন্দা বলেছিল, মেয়ের বয়সটা সামান্য কম হচ্ছে বটে, তাই মেয়েটা কিন্তু জেনুইন। এবার তুই হাতছাড়া করিস নি কোনো পাটো, ফসকে যাবে। সম্বন্ধটা এনেছিল নগেন্দাই। গুরুপদ একা মানুষ, বিয়ে থার ব্যাপারে তেমন গা ছিল না তার। এই কার্তিক জেঠু আর নগেন্দাই বলতে গেলে সোনালির সঙ্গে তার হাতে হাত মিলিয়ে দিল জোর জবরদস্তি করে। তা এখন অবশ্যই মনে মনে তাদের ধন্যবাদই দেয় গুরুপদ। সোনালি মেয়েটা সত্যিই বড় ভালো। সোনালি গুরুপদর বুকে মুখ ঘষতে থাকত। এই দেখো, আমি তো কলকাতায় কাজে যাই, কত লোকজনের সাথে মেলামেশা করতে হয়, সব জ্ঞানী গুণী লোক, কত জ্ঞান গম্যী, তাদের কত পড়াশোনা, তারা প্রত্যেকেই বলেন মেয়েদের ছোট বয়সে মা হওয়াটা ভালো নয় সোনালি, ওদের শরীরটা নষ্ট হয়। ইস, তুমি কি সকলকে আমাদের এইসব কথা বলে বেড়াও নাকি? ধুস, তা আবার কেউ বলে নাই, ওইসব নানা কথাবার্তা ওঠে, নানা কথাবার্তার প্রসঙ্গে উঠে আসে। আমি কি খেয়ে কাজ নিয়ে বলতে যাবো সব? দীর্ঘ লকডাউনে গুরুপদর প্রেসের কাজটা গেছে। এখন একটা সাইকেল ভ্যানে সবজি চাপিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বিক্রি করে গুরুপদ। পরিশ্রম হয় খুব। ভোর থাকতে লোকাল পাইকারি মার্কেট থেকে মাল তোলা, তারপর খড় রৌদ্র মাথায় করে মানুষের দরজায় দরজায় ঘুরে সেই মাল বিক্রি করে বেড়ানো। এই কয়েক মাসে তার গায়ের রং পুড়ে বাদামি হয়ে গিয়েছে। তবে এই পরিশ্রমটুকুর জোরেই স্বাচ্ছন্দ্য না থাকলেও সংসারটা টিকে আছে এখনো। রাতে বিছানায় শুয়ে প্রায় রোজই গুরুপদ বুঝতে পারে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে সোনালি। সোনালি আর কেঁদো না এরম ভাবে, এরম করে কেউ কাঁদে তুমি আমায় বলো তো? দিন আবার দেখো ঠিক ফিরে আসবে, ভগবান আছেন ওপরে। জামা নাকি সবার সবসময় একরকম থাকে, সব পাল্টায়। আর তাছাড়া আমাদের সংসার তো খেয়ে পড়ে চলে যাচ্ছে, না খেয়ে তো নেই। নিজের চেহারাটার দিকে তাকিয়ে দেখো তুমি, কি হাল হয়েছে এই কদিনে। আরে ধুস, ঠিকই তো আছি, কি হয়েছে? হ্যাঁ, মোটেই ঠিক নেই। গা পুড়ে বাদামি হয়েছে, চোখের নিচে কালি। আরে কষ্ট তো করতে হবে নাকি? নইলে তুমি বলো আমাদের চলবে কি করে? কষ্ট না করলে খাওয়া জুটবে? এইবার বুঝলে, একটা ছেলে পুলে নেবো ভাবছি। একদম নয়, কখনো না। সোনালি গুরুপদকে কিছুতেই এগোতে দেয় না। আমি একটা কাজ নেব ঠিক করেছি। তুমি তুমি কাজ নেবে? কি কাজ? রান্নার কাজ, বারুইপুরে। তার মানে তো ট্রেনে করে যেতে হবে রোজ? তা যেতে হবে, বেশি দূর তো নয়, বড়জোর মিনিট 40। উনি বলেছেন বাড়িটা স্টেশনের গায়েই,
স্বামী স্ত্রী আর একটা বাচ্চা নিয়ে ছোট্ট পরিবার। সকাল 8টায় ঢুকতে হবে, দাদা বৌদি 10টায় বেরোয়, তার আগে রান্না করে দিতে হবে। আর ওরা বেরিয়ে গেলে বাচ্চাটাকে দেখাশুনো করা, খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়া, ব্যাস। বিকেল 5টা 5:30টার মধ্যে দাদা বৌদি ফিরে আসে, আর ওরা ফিরে এলেই আমার ছুটি। 7,000 টাকা মাইনে দেবে বলেছে, সঙ্গে ট্রেনের মান্থলি। 7,000 শুধু সকালে ওইটুকুনি রান্না করার জন্যে? ওই যে ছেলে দেখার কাজটাও রয়েছে, সারাদিন থাকতে হবে, টাকা তো বেশি দেবেই। ওই সময় তো আমি চাইলে আরও 5টা বাড়িতে রান্নার কাজ ধরতে পারতাম। এত সব বুদ্ধির কথা তোমাকে কে শেখালো বলো তো? ওই বাবুটাই নাকি? খানিকক্ষণ চুপ করে থাকে গুরুপদ। 7,000 টাকা কম নয়। মাসে মাসে টাকাটা হাতে পেলে সংসারে যে খানিক সুরাহা হয় এ তো বলার অপেক্ষাই রাখে না। তবু খটকাটা সহজে মন থেকে যায় না তার। লোকটাকে চিনলে কি করে? পরশু মোড়ের মাথা দোকানে চিনি কিনতে গিয়েছিলাম, ফিরছি যখন নগেনদার দোকানের পাশ থেকে বেরিয়ে এলো লোকটা। আমার সঙ্গে হাঁটতে হাঁটতে এই বাড়ি পর্যন্ত এলো, তোমার কথা জিজ্ঞেস করছিল। কি জিজ্ঞেস করছিল? তোমার কাজের ব্যাপারে জিজ্ঞেস করছিল। বলছিল দিনকাল বড্ড খারাপ, কত লোকের যে কাজ চলে যাচ্ছে। তোমার প্রশংসা করছিল খুব, তোমার নাম করে বলল অমুকের মতো সৎ আর ভালো মানুষ পাওয়া মুশকিল আজকের দিনে। লোকটার নাম জিজ্ঞেস করেছিলে? কি নাম? যতীন হালদার, পুবপাড়ার দিকে বাড়ি। অনেক ভেবেও গুরুপদ পুবপাড়ায় যতীন হালদার নামের কাউকেই মনে করতে পারে না। যতীন দাদা লোকটি ভারী ভালো গো। কি করে বুঝলে? গল্প করতে করতে আমাকে তো বাড়ি অবধি পৌঁছে দিয়ে গেল। দাদা প্রথমবার বাড়ি অবধি এলেন, 1 কাপ চা খেয়ে যান অন্তত। না, গুরুপদ ঘরে থাকলে 1 কাপ চা খেয়ে যেতুম, কিন্তু তুমি একলা মেয়ে মানুষ বাড়িতে থাকো, তাই আমি ঢুকবো না। আচ্ছা, গুরুপদ কাজটা তো নেই বললে, তাই না? তা তোমাদের তো এখন বড় দুর্দিন চলছে তাহলে। বুঝতে পারছি। গুরুপদেরও তো খুব কষ্ট হচ্ছে, তাই না? এই গরমে রোদ্দুরে ভ্যানে করে সবজি নিয়ে বাড়ি বাড়ি ঘোরা, সে কি কম মেহনতের কথা? আপনার তো অনেক জায়গায় যাতায়াত বলছেন, চেনাশোনাও বিস্তর। আপনার ভাইকে একটা কাজ দেখে দিন না। গুরুপদের জন্য কবে কি করতে পারবো জানি না, তবে তোমার জন্য এক্ষুনি একটা কাজের সন্ধান আমি দিতে পারি। তারপরে কাজের কথা বললো? হ্যাঁ। তুমি কি রাজি হয়ে গেছো নাকি? আমি বলেছি তোমার সঙ্গে কথা বলে জানাবো। তাও ভালো। অমন করে বলছো কেন গো? দিনকাল ভালো নয় সোনালি। মেয়েদের কত রকম বিপদ ঘটে পথে ঘাটে, তোমার ধারণা আছে? চোখ কান খোলা রেখে না চলতে পারলে সাপের মুখে গিয়ে পড়তে হবে একেবারে। থুস। রোববার করে কাজে বেরোয় না গুরুপদ। সেদিন খাওয়া দাওয়ার পর দুজনে মিলে সাপ লুডো খেলে বিছানার ওপর পা ছড়িয়ে বসে। তাই সাপের মুখে পড়ার বিপদটা আঁচ করতে পারে গুরুপদ। তুমি সঙ্গে থাকো, দেখবে সাপের মুখে না পড়ে ঠিক একদিন ময়ের নিচে পৌঁছে যাব আমরা দুজনে। সত্যিই যদি তেমনটা হয় ভালোই হয়। কবে খবর নিতে আসবে বলেছে? কিছু বলেছে লোকটা? বলেছে তোমার সঙ্গে কথা বলে নেবে। আমার সঙ্গে? হ্যাঁ বলল, এমন একটা সিদ্ধান্ত বাড়ির পুরুষ মানুষের অনুমতি ছাড়া তো নেওয়াই যায় না। গুরুপদর সঙ্গে কথা বলে নিয়ে তবে কাজ বাড়ির সঙ্গে আমি যোগাযোগ করিয়ে দেবো। কবে কোথায় আমার সঙ্গে দেখা করবে সেসব কিছু বলেছে কি? আরে পটল আছে, ঝিঙে আছে, উচ্ছে আছে, নিয়ে যান দিদি। ভালো কুমড়ো আছে। আজকে রোদ খুব চড়া। ভ্যানে করে মাল টেনে নিয়ে যেতে বেশ কষ্টই হচ্ছিল গুরুপদর। বিক্রি বাটাও খুব একটা আশাব্যঞ্জক নয়। ভ্যানটাকে একটা গাছের নিচে রেখে পাশে চায়ের দোকানের বেঞ্চে এসে বসে সে। এই দোকানের বংশীদা তার অনেক দিনের চেনা। এদিকে এলে তাই এই দোকানে কিছুক্ষণ বসে চা খেয়ে জিরিয়ে নেয় সে। বংশীর খদ্দেরের চাপ না থাকলে খানিক সুখ দুঃখের গল্পগাছাও হয়। আজ বংশীর চাপ আছে দেখে ওর সঙ্গে কথা না বলে সে দোকানের বেঞ্চে রাখা প্লাস্টিকের নোংরা জলের জাগটা থেকেই খানিক জল খায় ঢকঢক করে। ও বংশীদা,
বলছে একটা লাল চা দিও, ও দুটো বিস্কুট দিও সাথে। চা দুটোই বলে দাও হে গুরুপদ। গলাটা শুনে চমকে তাকায় গুরুপদ। লোকটাকে দেখতে পায় সে। প্যান্টের ওপর হাফ হাতা জামা, চোখে চশমা, হাতের কবজিতে ঘড়ি। গ্রাম মফস্বলে ভদ্রলোকেদের চেহারা যেমন হয়, এই লোকটাও তেমনই। চেহারায় বাড়তি বিশেষত্ব খুব একটা কিছু নেই। কি হে, হ্যাঁ আমাকে মনে করতে পারছো না বুঝি? হ্যাঁ, হ্যাঁ মানে আপনি দুটো দিও চা, আর পয়সা আমিই দেবো খন। গুরুপদর থেকে আবার নিও না যেন। হ্যাঁ, কতদিন পরে পুরনো বন্ধুর সঙ্গে আমার দেখা, আমি না হয় চা খাইয়ে দিই আজ। ওর বাড়ির চা অবশ্য আমার পাওনাই আছে। সোনালি আমাকে নেমন্তন্ন দিয়েই রেখেছে। আপনার, হ্যাঁ আপনার কথা সোনালি বলছিল বটে। হ্যাঁ 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 মনে পড়েছে। বদনাম করছিল নাকি? না না, কি যে বলেন, আপনি আমাদের এত বড় উপকার করতে চেয়েছেন নিজে থেকে, মানে উপকার কিছু নয়। হ্যাঁ, সোনালির সঙ্গে কথা হচ্ছিল, শুনলাম তোমার তোমার কাজটা নেই, আর আমার হাতেও একটা ভালো কাজ রয়েছে। মানে ওরা বলছিলেন একটা ভালো লোক দেখে দিতে। তা তুমি আমার দীর্ঘদিনের পরিচিত মানুষ, তাই ভাবলাম। কিন্তু কিন্তু আপনার সঙ্গে আমার পরিচয়টা ঠিক কোথায় হয়েছিল বলুন দেখিনি? আরে আশ্চর্য হয়ে যাচ্ছি হে গুরুপদ, সত্যি আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। মাত্রই বছর চারেক হবে দেখা হয়নি তোমার সঙ্গে সামনাসামনি। তা সম্প্রতি এক দুবার অবশ্য, হ্যাঁ অবশ্য ওই হাটে বাজারে সোনালির সঙ্গে তোমাকে দেখেছি, তবে কথাবার্তা হয়। ও হ্যাঁ 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 মনে পড়েছে মনে পড়েছে মনে পড়েছে। হ্যাঁ, ট্রেনে একই কম্পার্টমেন্টে যেতেন আপনি, আমাদের পাশের খোপে বসতেন, হ্যাঁ তাস খেলার গ্রুপটার সঙ্গে। কিন্তু তখন আপনার মুখে বড় বড় দাঁড়ি গোঁফ ছিল, বুঝতে পারিনি একদম। হ্যাঁ, মুখটা পাল্টে গেছে তো একটু। যাক যাক, মনে পড়েছে তাহলে। হ্যাঁ, এই এতক্ষণে আমি নিশ্চিন্ত হলাম। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে গুরুপদর দিকে বাড়িয়ে দেয় যতীন। চায়ের পরে চলবে নাকি একখানা? আগে না, বিড়ি খেতাম, একটা সময় খেতাম, কিন্তু ওই বউ সোনালির গন্ধটা সহ্য হয় না, একদম ছেড়ে দিয়েছি আস্তে আস্তে। না না, সোনালিকে বড্ড ভালোবাসো তুমি, হ্যাঁ তাই না? তা বাসি, সোনালি মেয়েটা বড় ভালো, তাকে না ভালোবেসে আর পারা যায়? আরে বেশ বেশ, নিজের বরের কাছ থেকে এমন দরাজ সার্টিফিকেট মেয়েরা চট করে পায় না গো। হ্যাঁ, মেয়েটার সঙ্গে কথা বলে আমারও তেমনটাই মনে হয়েছে, আর সেজন্যই কাজটার কথা বলা। তা যে বাড়ির জন্য কাজ বলছি, সে বাড়ির সঙ্গে আমার দারুণ সম্পর্ক, দারুণ, আমাকে বিশ্বাসও করে খুব। আর বুঝলে ভাইয়া, এই চোখ বন্ধ করে বিশ্বাস জিনিসটা খুব গোলমেলে। মনের মধ্যে এমন একটা বাড়তি দায়িত্ববোধ তৈরি করে দেয়, কি বলবো মাইরি। যতীন হালদার লোকটার সঙ্গে কথা বলে বেশ ভালো লাগছিল গুরুপদ। মানুষটা মন্দ হতেই পারে না, বরং এমন মানুষ এ যুগে পাওয়াই যায় না বড় একটা। হ্যাঁ যাকে, তা তোমার কি মত বলো না? সোনালীকে কি কাজটা করার জন্য ছাড়বে? আমি ছাড়লেও যাদের বাড়ি কাজ করবে তাদের যদি ওকে পছন্দ না হয় তখন। আরে ওটা আমার ওপরেই ছাড়লে না হয়। তাছাড়া তুমি তো একটু আগে বললে, হ্যাঁ সোনালী এমন মেয়ে যে তাকে ভালো না বেশি পারাই যায় না, বললে না? সে তো আপনি তাকে নিজের চোখে দেখেছেন, আমি কি বাড়িয়ে বলছি আপনি বলুন। আরে একেবারেই নয়, একেবারেই নয়। আরে সেই জন্যই তো এক কথায় সোনালীকে ওই বাড়িতে কাজটা ঢোকানোর কথা বলছি আমি। আরে ভেবে দেখো, এই বাজারে এতগুলো টাকা, হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলা উচিত হবে না হে? কথাটা গুরুপদরও মনে হচ্ছিল। বারুইপুর এখান থেকে এমন কিছু বেশি দূর নয়, আর কাজে খাটনিটাও কম। এক হাতে খানিক মাথা চুলকো এসে। যতীনদা, আমি রাজি। হ্যাঁ বেশ, তা আমি ওদের সঙ্গে কথা বলে একদিন সন্ধেবেলার দিকে ওই সোনালীকে নিয়ে আলাপ করিয়ে দিয়ে আসবো। হ্যাঁ, তারপর কাজে বহাল করিয়ে দিয়ে আসবো। সন্ধেবেলা? আবার সন্ধেবেলা কেন দাদা?
ফিরতে ফিরতে তো রাত হয়ে যাবে তাহলে। ওরা কাজকর্ম সেরে ফিরবেন তবে না কথা। আর রোববার কথা বলা যেতে পারে, বেশ দিনে দিনে হয়ে যাবে তাহলে। তুমি বড্ড সাদাসিধে মানুষে গুরুপদ। আরে পয়সাওয়ালা লোকের ব্যাপার, সারা সপ্তাহ কাজ করে, তা রোববার কি বাড়ি বসে কাটান তারা? এখানে ওখানে যাওয়া আসা এসব তো লেগেই আছে। ঠিক আছে, যা ভালো বোঝেন দেখুন। এই যে এসে গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো সোনালি, চলো চলো চলো। যতীনের গলার আওয়াজ পেয়ে ফিরে তাকিয়েই ভ্রু কুঁচকে ওঠে সোনালির। তিনি কই? কে, গুরুপদ? ও, সে সঙ্গে না থাকলে তুমি আমার সঙ্গে যাবে না বুঝি? এত করার পরেও আমার উপরে বিশ্বাস এলো না তোমার সোনালি? তাহলে বলতেই হচ্ছে তুমি মিথ্যেই আমাকে দাদা বলে ডাকো। না না, তা নয় দাদা, তবে মানুষটা তো আপনাকেই ডাকতে গেলেন ওদিকে, তাই তাকে আপনার সঙ্গে না দেখতে পেয়ে। তোমাদের দুটিকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। ঈশ্বর একেবারে রাজজটক বানিয়ে পৃথিবীতে এনেছিলেন তোমাদের এই কর্তা গিন্নিকে। কেন? আরে বাবা রে বাবা, তাকে যে কি কষ্ট করে গাড়িতে তুলেছি। তোমাকে ছাড়া কিছুতেই সে তো উঠবে না গাড়িতে। যতই বলি ওই তো সে দাঁড়িয়ে আছে, হ্যাঁ সামনে থেকে তুলে নিচ্ছি তাকে, কিছুতেই কি কথা শুনে। শেষে জোর জবরদস্তি গাড়িতে তুলেছি তাকে। নাও এখন চলো দেখি, নইলে তাকে আর বেশিক্ষণ ঠেকিয়ে রাখা যাবে না। গাড়ির দরজা খুলে এই বুঝি সে নিচে ঝাঁপ দিল। এসব কথা শুনতে মনে মনে ভালোই লাগছিল সোনালির। গাড়ি কই? ওই তো। সন্ধে নেমে গেছে, অন্ধকার হয়ে এসেছে চারিদিক। যতীনের আঙুল ইশারা অনুসরণ করে সোনালি দেখতে পেল গাড়িটাকে। আমরা ট্যাক্সি করে যাব? ট্যাক্সি নয় বোকা, প্রাইভেট গাড়ি, দাদা বৌদি। হ্যাঁ, তোমাকে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে। ওদের অনেক টাকা, তাই না দাদা? অনেক। নাও 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 নাও, পা চালাও, দেরি হয়ে যাচ্ছে। গাড়ির কাছে পৌঁছেই এক টানে দরজা খুলে প্রায় ধাক্কা দিয়ে সোনালিকে ভেতরে ঢুকিয়ে দিল যতীন। তারপর নিজে উঠে তার পাশে বসলো, ড্রাইভারকে বলল, চলো জলদি চলো। সে কোথায়? তাকে আমাদের আর দরকার নেই। জানালার কাছ দিয়ে মুখ বের করে চিৎকার করতে গিয়ে সোনালি দেখল গাড়ির সব কাজ বন্ধ। গাড়ির ভেতরটা ঠান্ডা, তবু সোনালি এখন ঘামছে। কোথায় গুরুপদ? তাকে পাকুর কাছে নিচে দেখতে না পেয়ে কি করছে এখন মানুষটা? আমাকে নামিয়ে দিন দাদা, আমাকে নামিয়ে দিন। কেন আমার এত বড় সর্বনাশ করতে চাইছেন আপনি? আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি দাদা। আমাদের বিজনেসে আমরা কোনো মেয়ের দাদা হতে পারি না সোনালি। তুমি চুপ করে বসো বসো। না না, আমাকে নামিয়ে দিন দাদা, আমাকে নামিয়ে দিন। আর তখনই যতীনের ডান হাতটা তার পিছন দিক দিয়ে শরীর বের দিয়ে তার নাকের সামনে উঠে আসে। একটা একটা মিষ্টি মিষ্টি গন্ধ। মাথা ঝিমঝিম করে ওঠে সোনালির। তারপরেই ঘুমিয়ে পড়ে সে। গাড়িটা বড় রাস্তা ছেড়ে অপেক্ষাকৃত সরু একটা রাস্তা ধরল। রাস্তাটা নির্জন, দুপাশেই গাছপালা, ঘন ঝোপ, থকথকে অন্ধকার। এই কিরে, এই রাস্তায় ঢুকলি অনন্ত? আরে এই পথটাই তো সেফ দাদা, লোকজনের আনাগোনার সম্ভাবনা নেই। আজ আমরা নিশ্চিন্তে আগুন খাকি ওই গোড়ের হাট পেরিয়ে একদম ধরাছাড় বাইরে বেরিয়ে যাবো। আগুন খাকি? এই অঞ্চলে এতদিন ঘোরাফেরা করলেন, চেহারার নাম শোনেননি দাদা? না তো, নামটা শুনলেই কেমন যেন অস্বস্তি হয় মনের মধ্যে। আচ্ছা, অমন নাম কেন বলতে পারিস অনন্ত? তা তো জানি না, তবে দাদা ওই নামে একটা শ্মশান পড়বে আমাদের যাওয়ার পথে, ঠিক আছে? রাস্তার একেবারে পাশেই শ্মশানটা। ভেতরে ঢুকে দেখিনি, তবে বাইরে থেকে বেশ সাজানো গোছানো। লোকজন শ্মশানটাকে খুব ভক্তি শ্রদ্ধা করে। কেন? আগুন খাকি নাকি বড্ড ভয়ঙ্কর।
তোমার কোপে পড়ার ভয় এলাকার সব্বার। তিনি কি করে দেবী টেবি নাকি? হবে হয়তো, গ্রামে গঞ্জে এমন কত হয়েছে দেবদেবী বানিয়ে রেখেছে অশিক্ষিত লোকজনেরা, গুণে তো শেষ করা যায় না। অনন্ত আচমকা ব্রেক কষায়, হুমড়ি খেয়ে পড়ে সামনের সিটে মাথাটা ঠুকে গেল যতীনের। কপালের ডান দিকটায় ভালোই লেগেছে। কি হলো? সামনে দেখুন। হেডলাইটের আলোয় তখনই মেয়েটাকে চোখে পড়ল যতীনের। মেয়ে না বলে বউ বলাই ভালো। পরনে ডুরে শাড়ি, এক হাত দিয়ে মাথার ঘোমটাটাকে ধরে রেখে তাদের সে থামতে ইশারা করে যাচ্ছে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে। সরু রাস্তা, তার মাঝমধ্যিখানে এমনভাবে দাঁড়িয়েছিল সে, গাড়ি না দাঁড় করিয়ে উপায় ছিল না। অনন্ত সামনের জানালার একদিকের কাজটা অল্প নামালো। কি ব্যাপার, মোত্তা রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়েছিল নাকি? আশ্চর্য। না না, গাড়িটাকে দাঁড় করাতে ব্রেক চাপতে একটু দেরি হলো না তো গাড়ি নিয়ে যাও সে দিয়ে যেতে, অমন করে কেউ গাড়ি নামায়? উপায় নেই যে বাবু, রাতে এদিকে গাড়ি কি সহজে আসে? আর যদি বা ভুল করে আসে, এখানে তারা কিছুতেই গাড়ি দাঁড় করাতে চায় না। সামনে যে আগুন খাকির শ্মশান, তাতে কি? সে যে বড় ভয়ানক জায়গা, আপনারা জানেন না? আমরা জানি কিনা সেটা বড় কথা নয়, কিন্তু তুমি তো জানো। তাহলে জেনে শুনে তুমি এদিকে এসেছিলে কি করতে? বাধ্য হয়ে বাবু, নিমপিঠ যেতে হয়েছিল। ফেরার পথে রাত হয়ে গেল, কিছুতেই তাই গাড়ি পাচ্ছি না। ওই জন্যেই তো মরিয়া হয়ে আপনাদের থামানোর চেষ্টা করছিলাম, যদি ওই শ্মশানের এলাকাটা একটু গাড়ি করে পার করে দেন। তা জায়গাটা কতদূর? হ্যাঁ, এই তো সামনেই, খানিক গেলেই। এই ধরুন গাড়িতে মিনিট 10-15। অনন্ত ঘাড় ঘুরিয়ে তাকালো যতীনের দিকে। কি করব? আরে তুলে নে, তুলে নে। ভগবান যখন দেন এমন দু হাত উজাড় করেই দেন রে অনন্ত। একটা মেয়ে ছেলে জোটাতেই কাল ঘাম ছুটে যায়, আর এই দেখি একটার সঙ্গে আর একটা ফ্রি হয়ে গেল রে। লক্ষ্মী একেবারে যেচে আমাদের পকেটে ঢুকতে চাইছেন রে আজ। ও, নিয়ে নে, নিয়ে নে। আরে তুলে নি। সামনের দরজাটা খুলতে যায় অনন্ত। সামনে বসাচ্ছিস যে বড়, হ্যাঁ? স্টিয়ারিং ঘোরানোর আছিলায় কোনই মারবি নিশ্চিত। যেমন মন, আমি চাইলাম যাতে পেছনের মেয়েটার দিকে চট করে নজর না পড়ে। অনন্ত দরজা খুলে দেয়। উঠে এসো। মেয়েটা গাড়িতে ঢুকে বসতেই একটা কটু গন্ধ নাকে এসে লাগে যতীনের। কেমন যেন পোড়া পোড়া গন্ধ। গাড়ি চলতে শুরু করেছে ইতিমধ্যেই। ক্রমশ তীব্র হচ্ছে গন্ধটা। গাড়ির ভেতরের উত্তাপ বেড়ে যাচ্ছে যেন ধীরে ধীরে। এসি চলছে না? চলছে তো। ক্রমশ অসহ্য হয়ে যাচ্ছে ভেতরটা। দম বন্ধ হয়ে আসছে। পোড়া কাঠের সঙ্গে মানুষের চামড়া, মাংস পোড়ার গন্ধ মিশলে যেমন গন্ধ তৈরি হয়, এই গন্ধটা ঠিক তেমনই। হাত বাড়িয়ে জানালা খুলতে যায় যতীন। জানালাগুলো লক করা সব। অনন্ত, অনন্ত জানলার লক খোল। সে কি? জানলার লক খোল। দুবার দোল খেয়ে খানিক টাল খেতে খেতে কংক্রিটে বাঁধানো রাস্তার ধারের একটা গাছের গায়ে ধাক্কা মেরে দাঁড়িয়ে পড়ল গাড়িটা। এই যতীন দা, সর্বনাশ হয়েছে। কি হলো? এই ইঞ্জিনের গোলমাল হয়েছে। ঘুমটা দেওয়া মেয়েটির অমানসিক হাসি শুনে যেন বুক কেঁপে উঠল অনন্ত আর যতীনের। দ্রুত গাড়ির দরজা খুলে নিচে নামল দুজন। গাড়ির ইঞ্জিন থেকে প্রচণ্ড উত্তাপে গল গল করে ধোঁয়া বেরোচ্ছে তখন। কি হবে? আগুন ফাগুন ধরে যাবে তো এক্ষুনি। একটু একটু জল পাওয়া গেলে, একটু জল পাওয়া গেলে হয়তো।
ওই তো শ্মশান। ঢুকে যাও। মরা পোড়ানোর চিতার পেছনে শান বাঁধানো ঘাট আছে, মস্ত পুকুর, ভরা জল। মরা পড়িয়ে চলে যাবার সময় চিতায় জল ঢালা ফুটো কলসিও পেয়ে যাবে। দুজনে মিলে বইলে জল কম হবে না। ইঞ্জিনটা ঠান্ডা হতেও পারে। সেই বিচ্ছিরি মাংস পোড়া গন্ধটা তীব্র হচ্ছে আবার। সেই গন্ধ পেয়েই কিনা কে জানে কোথা থেকে একপাল শেয়াল ডেকে উঠল। নির্জন রাস্তার ওপরে, গাছের মাথায় শ্মশানে ঢোকার তোরণের ওপরে লুটিয়ে পড়ছে জ্যোৎস্না। পূর্ণিমা ছিল বোধহয় আজ। আগুন খাকির শ্মশানে ঢোকার মুখে তোরণের দিকে চেয়ে গা শিউরে উঠল যতীনার অনন্তর। তোরণের দুই থামের মাথায় দাঁড়িয়ে থাকা সিংহের মূর্তি দুটো যেন কোনো অলৌকিক উপায়ে জীবন্ত হয়ে উঠেছে আজ। ধীরে ধীরে তাদের লেজ দুটো ডান দিক বাঁ দিক তুলছে। ওদের দুজনকে দেখে জিভ চাটছে তারা লোলুপ দৃষ্টিতে চেয়ে। মাঝখানে স্থির চেহারার শিব মূর্তি, আর যেন তিনিও রুদ্ররূপ ধারণ করেছেন। চোখ থেকে আগুন ঠিকরাচ্ছে তাঁরও। ভয় পেয়ে গিয়ে তরুণ পেরিয়ে দৌড়ে শ্মশানের ভেতর ঢুকে গেল অনন্ত আর জ্যোতি। চাঁদের আলোয় ভেসে যাচ্ছে শ্মশান চত্বর। নির্জন গ্রামের মধ্যে হলে কি হবে, পুরো শ্মশানটাই অসম্ভব রকম ঝকঝকে। টালি দিয়ে বাঁধানো চত্বরের ওপর মৃতদেহ স্নান করানোর উঁচু বেদি, তার উল্টো দিকে কাঠের চিতা সাজানোর জন্য অনেকখানি জায়গা সিমেন্ট দিয়ে বাঁধানো। চিতা সাজানোর জায়গাটার দিকে চোখ পড়তেই বুকের মধ্যেটা ধরাস করে উঠল অনন্ত আর যতীনের। একদল কম বয়সী মেয়ে নিঃশব্দে চিতা সাজাচ্ছে সেখানে। দুখানা চিতা, যদিও চারিদিকে তাকিয়ে কোনো মৃতদেহই দেখতে পেল না তারা। এরা এরা কারা বলতো? জানি না দাদা, জানি না। সঙ্গে সঙ্গে কোনো পুরুষ মানুষ নেই। কাদের জন্য চিতা সাজাচ্ছে এরা? যাও, ঢোকো ভেতরে। কণ্ঠস্বরটা শুনে চমকে পিছন ফিরতেই মেয়েটাকে দেখতে পেল ওরা। সেই মেয়েটা যাকে রাস্তা থেকে গাড়িতে তুলেছিল ওরা। মেয়েটা ধীরে ধীরে এগিয়ে আসছে ওদের দিকে। মেয়েটার মাথার ঘোমটা সরে গিয়েছে এখন। জ্যোৎস্না এসে পড়ছে তার খোলা মুখে। মেয়েটা আর একটু কাছে এগিয়ে আসতেই একটা আর্ত চিৎকার বেরিয়ে এলো অনন্তর মুখ থেকে। জ্যোতিদা পালাও! মেয়েটার মুখের একদিক পুরে কাঠ কয়লার মতো কালো হয়ে আছে। মাংসবিহীন পরটি বেরিয়ে পড়েছে সেই পোড়া মুখের আড়াল থেকে। অনন্ত আর যতীনের দিকে তাকিয়ে অদ্ভুত গলায় হাসতে লাগলো মেয়েটা। তারপর দুই শীর্ণ হাত আকাশের দিকে তুলে আকুল আহ্বান জানিয়ে কাদের যেন ডাকতে লাগলো। ওরে আয়, ওরে আয়, আয় তোরা। চিতার ওপারের পুকুর সংলগ্ন যে আগাছা ঘেরা মাঠ, সেখানে আধো আলো আধো অন্ধকারে যেন তোলপাড় শুরু হলো মুহূর্তের মধ্যে। জঙ্গলের আড়ালে আড়ালে মাথা উঁচু করে থাকা সমাধি ফলকগুলো থেকে ছায়া ছায়া মূর্তি ধরে কারা যেন বেরিয়ে এসে ঘিরে ফেলল অনন্ত আর যতীনকে। ক্রমশ পৃথিবীর বাতাসে, পৃথিবীর জ্যোৎস্নায় তারা জমাট বেঁধে এক একজন নারী মূর্তিতে পাল্টে গেল। আকাশের দিকে হাত উঁচিয়ে থাকা নারী মূর্তির সামনে এসে মাথা ঝুঁকিয়ে দাঁড়ালো তারা। আমাদের প্রতি কি আদেশ, সখী আগুন খাকি? আজ আমাদের ভারী আনন্দের দিন। কেন সখী? আজ আমাদের জেগে ওঠার দিনে মনের মতো দুই বলি পেয়েছি। এদের জীবন্ত শরীর আগুনে পুড়িয়ে সেই ধোঁয়া গায়ে মেখে নিজেদের জ্বালা জুড়বো আজ আমরা। জ্বালা জুড়াবে, জ্বালা জুড়বে, জ্বালা জুড়বে। চিতায় দেখার আগে এখন ভালো করে স্নান করাও দেখিয়ে দে। ঠিক যেমনটি এক সময় আমাদের স্নান করিয়েছিল পুরুষেরা এই শ্মশানে সহমরণে পাঠাবে বলে। ইচ্ছে সখী
দিচ্ছে। উৎসাহে যেন খলবল করে উঠল আগুন খাকির সহচরীরা। তারপর কলসি করে শান বাঁধানো ঘাট থেকে জল তুলে আনতে ছুটল তারা। দুজন পুরুষ মানুষের তীব্র আর্তনাদে কেঁপে উঠল যেন সমগ্র শ্মশান ভূমি। কিন্তু ছায়া ছায়া নারী মূর্তিরা কোনো ভ্রুক্ষেপই করল না। দুজনকে অনায়াসে শূন্যে তুলে নিয়ে স্নানের বেদিতে শুইয়ে দিল তারা। আর অতি দ্রুত স্নান করানো সম্পন্নও হলো। শরীর অবশ হয়ে আসছিল যতীন আর অনন্তর। নড়বার শক্তি পাচ্ছিল না তারা একটুও। সেই নারীরা তাদের জড়বৎ শরীর চিতায় তুলে দিল অবলীলায়। হাসতে লাগলো উচ্চ স্বরে, প্রাণহীন কঠিন সেই হাসি। কেন কেন মারতে চাইছেন মা? কেন কেন মারতে চাইছো মা আমাদের? আমরা তো তোমাদের সঙ্গে কোনো অন্যায় করিনি। মা, একটু আগে মাতৃজ্ঞান কোথায় ছিল বাছা? আর হবে না কখনো, আর হবে না, কথা দিচ্ছি। এই কাজ এই তুই হবে না কখনো, আমি কথা দিচ্ছি। যতীন আর অনন্ত চিতার উপর শুয়ে ছটফট করতে থাকে। বিশ্বাস করি না, তোদের মতো নষ্ট পুরুষরা চিরকাল সুযোগ পেলেই জ্যান্ত পুড়িয়ে মারছিস আমাদের। সেকালেও একালেও। আমরা তো তেমন অন্যায় করি কি কখনো? করিসনি? ও, তোরা ভাবিস আগুনে পোড়াই শুধু পোড়া? যে মেয়েগুলোকে ফুসলে ঘর থেকে বের করে বেঁচে দিস, তারা যে জীবনভর দেহে মনে পুড়ে পুড়ে খাক হয়ে যাচ্ছে সর্বক্ষণ, সে পোড়া পোড়া নয়। নে, এবার আগুন দে চিতায়। প্রতি শ্রাবণী পূর্ণিমায় যখনই বেঁচে উঠবো আমরা, অসহায় নারীদের হয়ে এইভাবেই প্রতিশোধ নেব আমরা আবহমান কাল ধরে। যেখানে লুকিয়ে থাকুক শয়তানের দল, তাদের আমরা খুঁজে খুঁজে বের করব ঠিক। তারপর এখানে যদি টেনে না আনতেও পারি, আমাদের শরীরের আগুনে পুড়িয়ে ছাই করে দেব তাদের। আগুন খাকির নির্জন শ্মশানে মানুষের অগোচরে একজোড়া চিতা জ্বলে উঠল দাউ দাউ করে। যতীনকে কোথাও দেখতে না পেয়ে পাকুড় গাছের কাছে ফিরে এসে গুরুপদ দেখল সোনালি সেখানে নেই। কোথায় যে গেল মেয়েটা? তবে কি যতীনদার সাথে না 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 না, এমন মেয়ে তো সে নয়, যাওয়ার তো কথা নয়। কোথায় গেল? কোথায় খুঁজবো এখন ওকে? অসহায় লাগছিল গুরুপদর। মাথায় ঘুরপাক খাচ্ছিল নানান দুশ্চিন্তা। তাহলে কি আমার আসতে দেরি দেখে তবে কি বাড়ি ফিরে গেল? দ্রুত বাড়ির পথ ধরল গুরুপদ। এখান থেকে তার বাড়ি কম পথ নয়। ফিরে এসে অবাক হয়ে দেখল সোনালি একলা বসে আছে দাওয়ায়। কেমন যেন ফেলফেলে দৃষ্টি তার, উস্কো খুস্কো চেহারা, গায়ে ধুম জ্বর। হ্যাঁ সোনালি, সোনালি, হ্যাঁ সোনালি, কি অবস্থা তোমার? কোথায় ছিলে তুমি? সোনালি শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল তার দিকে। ঠোঁট কাঁপছিল কিন্তু কথা বেরোচ্ছিল না। ওরা? গুরুপদ তাড়াতাড়ি সোনালিকে ধরে ঘরের ভেতর নিয়ে গেল। কপালে হাত দিতেই চমকে উঠল সে। জ্বরে যেন পুড়ে যাচ্ছে শরীর। হে ভগবান, জ্বরে তো গা পুড়ে যাচ্ছে একদম। কি হলো? সোনালির জ্বর ছেড়েছিল দিন 7 পর। তার মধ্যেই সোনালির মুখে এক অদ্ভুত গল্প শুনেছিল গুরুপদ। যতীনের শয়তানির গল্প, নাকে রুমাল চেপে ধরে সোনালিকে ঘুম পাড়িয়ে দেওয়ার গল্প। তারপর আর কিছু মনে নেই গো। শুধু মনে হচ্ছিল আমি যেন খুব অন্ধকার কোথাও ডুবে যাচ্ছি। তারপর?
বরফের মতো ঠান্ডা সেই হাত, আর তার গা গড়িয়ে যেন একটা পোড়া গন্ধ পাক খাচ্ছিল বাতাসে। শুধু কি করে ওইটুকু সময়ের মধ্যে সে বাড়ি পৌঁছেছিল সে কথা কিছুতেই স্মরণ করতে পারেনি সোনালি। তারও অনেক পরে আগুন খাকির গল্প শুনেছিল গুরুপদ। সে গল্প ২৫০ বছরের পুরানো। দত্তবাড়ির বউ ছিল সে। এলাকার অনেক হতভাগ্য মেয়ের মতোই তাকেও সতীদাহের জন্য আনা হয়েছিল ওই শ্মশানে। চিতায় চলতে চলতেই উঠে দাঁড়িয়ে কাঠের বোঝা সরিয়ে এক দৌড়ে পিছনের পুকুরে ঝাঁপিয়ে পড়েছিল সে। সাঁতরে অন্য পারে উঠে পালিয়েও নাকি গিয়েছিল। অন্তত তার লাশ কেউ দেখেনি বলে তেমনটাই মনে করেছিল দত্তবাড়ির লোকজন। সবাই বলে ফি বছর শ্রাবণী পূর্ণিমার রাতে ওই শ্মশানে আসেন তিনি। সতী হওয়া সখীদের সঙ্গে নিয়ে কঠিন সাজা দেন নারী অবমাননাকারী পুরুষদের। আগুন খাকির শ্মশান সারা বছরই ভর দুপুর আর সন্ধ্যের পরে শুনশান, মানুষের জন্য নিষিদ্ধ। আর শ্রাবণী পূর্ণিমার দিন ও শ্মশানের নাম পর্যন্ত উচ্চারণ করে না কেউ। শুনছিলেন ভয়ের ছয়লাভ সিরিজের অন্তিম গল্প, লেখক জয়দীপ চক্রবর্তীর কলমে আগুন খাকি। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি আকাশ। গুরুপদর চরিত্রে শুভ্রদীপ বণিক, সোনালীর চরিত্রে তন্দ্রিমা মণ্ডল, আগুন খাকির চরিত্রে তপলব্ধা চ্যাটার্জি, কার্তিক জেঠুর চরিত্রে শরীর ভট্টাচার্য, নগেন্দার চরিত্রে কৌশিক ব্যানার্জি, যতীনের চরিত্রে সমীরণ সমাদ্দার এবং কোরাসে সংযুক্তা আত্রেয়ী এবং ইপসিতা। আজকের গল্পের শ্রুতিনাট্য রূপদানে স্ক্রিপ্টার থেকে মধুরিমা, শব্দগ্রহণে সাহিত্য সমাজ স্টুডিও, শব্দ সংযোজনে ফিনিক্স অডিওভার্স থেকে প্রিয়াঙ্কা, আবহ নির্মাণে আকাশ এবং প্রচ্ছদ অঙ্কনে রৌমজিৎ। কেমন লাগলো আমাদের নিবেদন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। গল্প ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং হাইপ বাটনে ক্লিক করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। সাহিত্য সমারকে ফলো করুন ফেসবুক, ইনস্টা এবং স্পটিফাইতে। লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের ডিসক্রিপশন বক্সে। আজ তাহলে এই পর্যন্তই। আগামী সপ্তাহে ফিরছি ভিন্ন স্বাদের আরেকটি গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্য সমাহার।